আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি মহসিন শিকদার। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ৭৫ বছরের রেকর্ড অতিক্রম করেছে দেশে চলমান তাপপ্রবাহ, বলছে আবহাওয়া অধিদপ্তর। মে মাসের শুরুতে হতে পারে বৃষ্টি ও কালবৈশাখী ঝড়, মিলবে স্বস্তি। থাই প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনা বৈঠকে থাইল্যান্ডের সঙ্গে 5টি দ্বিপক্ষীয় নোটিশ সই। চিকিৎসা খাতে বিনিয়োগ চান প্রধানমন্ত্রী, হতে পারে মুক্ত বাণিজ্য চুক্তিও। বাংলাদেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করলেও বিএনপি তা দেখে না, বললেন ওবায়দুল কাদের। আগ্রাসন রুখে দেবে মানুষ, মন্তব্য জয়নুল আবেদিন ফারুকিয়া। তীব্র তাপপ্রবাহে ছুটির দিনে অনেকটাই ক্রেতাশূন্য বাজার। অতিরিক্ত গরমে চাপ বেড়েছে শসা, লেবু এবং দেশীয় ফলমূল ও মৌসুমী সবজির। তীব্র গরমে সারা দেশে প্রতিদিন মারা যাচ্ছে প্রায় 1 লাখ মুরগি। 10 দিনে প্রান্তিক খামারিদের ক্ষতি অন্তত 200 কোটি টাকা, দাবি পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। শুনছিলেন সংবাদ শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে মাই টিভির প্রতি শুক্রবারের বিশেষ আয়োজন রাজনীতির রাজনীতি। এবার যাব বিস্তারিত সংবাদে। তীব্র তাপপ্রবাহ প্রসঙ্গ। দেশে চলমান তাপপ্রবাহ গত ৭৫ বছরের রেকর্ড অতিক্রম করেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। দেশে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ থাকবে পুরো এপ্রিল মাস জুড়ে। তবে মে মাসের শুরুতেই সারা দেশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হতে পারে কালবৈশাখী ঝড়ও। ফলে তাপপ্রবাহ কিছুটা কমে আসবে বলে জানান আবহাওয়াবিদ। আমেনা হেরা রিপোর্টে বিস্তারিত। তীব্র তাপদাহে অতিষ্ঠ দেশের বেশিরভাগ জেলার জনজীবন। রাজধানীতে তাপমাত্রা ওঠানামা করছে 40-এর ঘরে। তাপপ্রবাহে নাকাল রাজধানীবাসী। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। গরমে দুর্বিষহ যন্ত্রণায় তাই স্বস্তি খুঁজছেন অনেকেই। মনে হচ্ছে যে কলিজাটা ফেটে যাচ্ছে, রাস্তা চলতে পারতেছি না। আল্লাহর কাছে প্রার্থনা, আমাদের জন্য এটা সব দিক থেকে কষ্টকর। যারা কিনা ইভেন বাইকার, তাদের জন্য তো আরও বেশি কষ্টকর। বাচ্চারা তো অতিষ্ঠ হয়ে গেছে। বাচ্চাদেরকে নিয়ে এই গরমের ভিতরে আসতে পারি নাই, তো আমি নিজে একটু আসছি যে একটু গাছের নিচে একটু বসি। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে দেশের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে আরও কয়েকদিন। এই মাসের বাকি যে কয়েকদিন রয়েছে, এই কয়েকদিনও কিন্তু এই তাপপ্রবাহের বিরাজমান থাকার সম্ভাবনা রয়েছে। এই হিসাবে যদি আমরা বলি যে এটা গত ৭৫ বছরের তুলনায় বেশি ছিল। তবে কয়েকদিন পরেই নামবে বৃষ্টি। মে মাসের প্রথম দিকে হতে পারে কালবৈশাখী ঝড়, জানান আবহাওয়াবিদ। 2 মে থেকে দেশের বেশিরভাগ জায়গায় কালবৈশাখী ঝড়, সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এবং এই বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা কোথাও কোথাও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার দফায় দফায় হিট অ্যালার্ট জারি করছে আবহাওয়া অফিস। এবছরই কেন এত গরমের তীব্রতা, তাও জানান আবহাওয়াবিদ ওমর ফারুক। যে তাপপ্রবাহটা বাংলাদেশে যে শুরু হয়, সেটা কিন্তু ভারতের মধ্যপ্রদেশ বা বিহার এই অঞ্চল থেকে প্রথমে শুরু হয়। এখানে তখন তাপমাত্রা বৃদ্ধি পায়, সেই তাপমাত্রাটাই প্রবাহ সেটা আরও পূর্ব দিকে অগ্রসর হয়। বাংলাদেশের পশ্চিম অঞ্চল, যশোর, চুয়াডাঙ্গা, রাজশাহী, পাবনা এই অঞ্চলে প্রথমে শুরু হয় এবং আস্তে আস্তে এটা দেশের মধ্য অঞ্চল পর্যন্ত ছড়াই পড়ে। তো এই যে তাপপ্রবাহ, যে আমাদের এই বছর আপনারা জানেন যে কালবৈশাখীর পরিমাণটা খুবই কমে গেছে। এই অনুপস্থিত থাকার কারণে কিন্তু তাপমাত্রার দীর্ঘ সময় পর্যন্ত তাপপ্রবাহের অবস্থা বিরাজমান ছিল। আমেনা হিরা, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে আবহাওয়ার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। মাহমুদুল, উত্তরাঞ্চলের তাপদাহের কেমন চিত্র দেখছেন এবং প্রান্তিক জনগোষ্ঠীর কি অবস্থা দেখছেন আপনি? জি মহসিন, আপনি যেমনটা বলছিলেন যে রংপুরে যে বেশ কিছুদিন ধরে তাপ প্রবাহের সাথে সাথে যে তীব্র লোডশেডিং হতে হয়েছে, এটা আপনাকে যদি জানিয়ে রাখি যে রংপুরে কিন্তু এই যে রহমতের বৃষ্টির প্রার্থনায় কিন্তু যে সালাতুল ইস্তিসকার যে নামাজ, সেটি কিন্তু আদায়ের পরে মুসল্লিরা, হাজারো মুসল্লি কিন্তু তারা আসলে কেঁদে কেঁদে, অর্থাৎ যে সৃষ্টিকর্তার কাছে যে রহমতের পানির জন্য কিন্তু আসলে কেঁদে কেঁদে প্রার্থনায় রত হয়েছে। এখানে কিন্তু বাদ জুমা আমি রয়েছি রংপুরের আজদামনগর জামে
মসজিদ, এখানে কিন্তু বাদ জুমার পরে কিন্তু এখানে যে 2 রাকাত সালাতুল ইস্তিসকার যদি বৃষ্টির জন্য প্রার্থনা করে যে নামাজ আদায় হয়, সেই 2 রাকাত নামাজ আদায়ের পরে কিন্তু হাজারো মুসল্লির উপস্থিতিতে কিন্তু এখানে নামাজ শেষে এখানকার যে আলতাফনগর জামে মসজিদের যে ইমাম অধ্যাপক নুরুল আমিন তিনি কিন্তু এখানে দর্শন করছেন এবং হাজারো মুসল্লিরা কিন্তু সেখানে কেঁদে কেঁদে সৃষ্টিকর্তার কাছে যে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনায় রত হয়েছে। এখানে আমরা দেখেছি হাজারো মুসল্লি কিন্তু এই প্রাঙ্গণে তারা জড়ো হয়েছেন এবং বৃষ্টির প্রার্থনা করে তারা সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করছেন। আজকে যদি বলি যে রংপুরে যে তাপমাত্রা সেটি কিন্তু আজকেও 38 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকে। বিশেষ করে যদি বলে রাখি যে এই যে তীব্র তাপদাহের কারণে কিন্তু রংপুরের বিভিন্ন জায়গায় কিন্তু আমরা সালাতুল ইস্তিসকার যে রহমতের বৃষ্টির জন্য প্রার্থনার যে নামাজ সেটি কিন্তু আমরা রংপুরের বিভিন্ন জায়গাতে কিন্তু আমরা এটি আদায় করতে দেখেছি। আজকে কিন্তু এখানে দেখেছি যে মানুষজন কিন্তু আসলে সবার চোখে কিন্তু সুস্থ, কারণ তারা আসলেই অর্থাৎ সৃষ্টিগুলোর যে প্রাণীকুল সবাই কিন্তু এই যে রহমতের বৃষ্টির প্রতীক্ষায় কিন্তু রয়েছে। একটু রহমতের বৃষ্টি হলে কিন্তু সারা দেশ কিন্তু তাপপ্রবাহ সেটি হয়তো বা কিছুটা হলেও স্বস্তিতে ফিরবে এবং প্রাণীকুল এবং বিশেষ করে মানব যারা রয়েছে তারাও কিন্তু অনেকটা স্বস্তিতে পাবে। তবে সব মিলে যদি বলি মহসিন যে রংপুরের যে তাপপ্রবাহ সেই ব্যবসা গরম কিন্তু অতিষ্ঠ রংপুরের জনজীবন। এবং আপনাকে জানিয়ে রাখি যে রংপুরের বিশেষ করে শিশুরা এবং খেটে খাওয়া মানুষরা কিন্তু চরম হতাশায় থাকে এবং বিশেষ করে আমরা রাস্তায় কিন্তু এই তীব্র তাপদাহের কারণে তেমন মানুষ চলাচলের তেমন কিন্তু আমরা থাকতে পারি না। তবে এই সালাতুল ইস্তিসকার নামাজের যে জায়গাটি রয়েছে আলতাফনগর, এখানে কিন্তু চলমান রয়েছে এবং আপনাকে এর পরবর্তীতে হয়তো বা জানিয়ে দিতে পারবো রংপুরের তাপপ্রবাহের সর্বশেষ পরিস্থিতি। এই ছিল আমার কাছে মহসিন। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে উত্তরাঞ্চলের তাপদাহের খবর জানাচ্ছিলেন প্রতিনিধি মাহমুদুল হাসান। জয়পুরহাটে তীব্র গরম ও তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে গরমের অসহনীয় তীব্রতা। এই গরমে খেটে খাওয়া মানুষেরা পড়েছেন চরম ভোগান্তিতে। প্রতিনিধি বিপুল কুমার সরকারের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বৈশাখের তাপপ্রবাহ ও তীব্র গরমে পড়ছে জনপদ ও মাঠঘাট। সর্বত্র গরম আর গরম, কখনো প্রচণ্ড আবার কখনো ভ্যাপসা গরম। বৈশাখের শুরুতেও দেখা নেই বৃষ্টির। সূর্যের প্রখরতা বৃদ্ধি পাচ্ছে ক্রমান্বয়ে। দুপুর হতে না হতেই সড়ক ও বাজারে কমে যাচ্ছে লোক সমাগম। এতে ব্যবসায়ী ও নিম্ন আয়ের দিনমজুর মানুষেরা পড়েছেন চরম বিপাকে। হিট স্ট্রোকে মুরগি মারা যাচ্ছে এবং এতে করে প্রত্যেক প্রান্তিক লেভেলের খামারিরা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। বর্তমানে এই গরমের কারণে আমাদের বেচাকেনা অনেক কম, ডিমও প্রায় অনেক ডিম নষ্ট হয়ে যাচ্ছে, এতে আমাদের আর্থিক বিভিন্ন রকম ক্ষতি হচ্ছে। অসহনীয় তাপ ও গরমে হাঁসফাঁস অবস্থা মানুষের। একটু স্বস্তি পেতে আশ্রয় নিচ্ছে রাস্তার পাশে গাছের ছায়ায়। খুব গরম, গরমে বাড়া যাচ্ছে না, মানুষের শরীরে ইয়ে হয়ে গেছে, মানুষজন পাওয়া যাচ্ছে না, পিছনে বসে থাকা যাচ্ছে, শরীর হাঁসতে যাচ্ছে। আল্লাহ আমাদের বৃষ্টি দান করুক, আল্লাহ আবহাওয়া ঠান্ডা করে দেখ, আমরা যেন ভালোভাবে চলাফেরা করতে পারি। রোদের তীব্রতা বেশি হয় অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। এ অবস্থায় করণীয় বিভিন্ন দিক তুলে ধরলেন জয়পুরহাট স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। গরমে বিশেষ করে রোদের ভিতরে যত রকম কাজ অ্যাভয়েড করা যায় এটা চেষ্টা করতে হবে এবং বেশি বেশি করে পানি জাতীয় খাবার বেশি করে খেতে হবে এবং গা যদি বেশি হিট হয়ে যায় আমাদের হয়তো দিনে 3-4 বার গোসল করতে হতে পারে। এমন পরিস্থিতিতে প্রাকৃতিক বৃষ্টি ও আবহাওয়া পরিবর্তন হলেই জনজীবনে স্বস্তি ফিরবে বলে মনে করছেন এখানকার বাসিন্দারা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে গাজীপুর থেকে তাপপ্রবাহের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি চঞ্চল খান। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গোটা বাংলাদেশে তাপমাত্রা বৃদ্ধির কারণে অনেকটাই হাসপাস অবস্থা, বিশেষ করে রাজধানী লগোয়া গাজীপুরেও কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এখনকার যে তাপমাত্রা সেটি প্রায় 38 ডিগ্রি সেলসিয়াসের মতো। আপনি জানেন যে গাজীপুর একটি শিল্পোদ্যোষিত এলাকা, এখানকার লক্ষ লক্ষ মানুষ কিন্তু প্রতিদিন যে কার্যাবলী সম্পাদন করবে সেটি কিন্তু অনেকটা স্থবির হয়ে পড়েছে। আপনি জানেন যে গাজীপুরে যে নিম্ন আয়ের মানুষগুলো রয়েছে যারা প্রতিদিনকার যে তাদের দৈনন্দিন কাজ করবে সেগুলো কিন্তু স্থবির হয়ে পড়েছে। রিক্সা চালক, ভ্যান চালক বা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই প্রচণ্ড তাপের কারণে বা এই গরমের কারণে তারা কিন্তু তাদের কার্যাবলী সঠিকভাবে করতে পারছে না। বিশেষ করে আমরা দেখেছি যে হসপিটালগুলিতে এই গরমের কারণে, তাপমাত্রা বৃদ্ধির কারণে অনেক শিশু এবং বয়স্কদের সংখ্যা কিন্তু বৃদ্ধি পেয়েছে। সার্বিক যে অবস্থা এখন আমি যদি বলতে যাই, গাজীপুরে
যে বিশাল জনগোষ্ঠী তাদের এই গরমে কিন্তু অনেকটাই হাসপাস অবস্থা এবং স্বাভাবিক কার্যাবলী তারা করতে পারছে না। আমি আরেকটা বিষয় জানিয়ে রাখি, গাজীপুরের আশেপাশে যে কৃষকের যে কৃষি পণ্যগুলো তারা এখন গড়ে তুলবে, সেই গরমের কারণে কিন্তু সেগুলো ব্যাহত হচ্ছে। সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত বলা যাচ্ছে যে গাজীপুরের মানুষের মধ্যে কিন্তু এই গরমের কারণে তাদের মধ্যে একটা অস্থিরতা বিরাজ করছে। এই ছিল গাজীপুর থেকে আমার কাছে গরমের তাপমাত্রার বৃদ্ধির সর্বশেষ খবর। চঞ্চল, আপনাকে ধন্যবাদ। তীব্র তাপদাহে টিউবওয়েলে পানি উঠছে না মেহেরপুরের বিভিন্ন এলাকায়, এতে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি সংকট। অন্যদিকে বিশুদ্ধ পানি সংকটে নানা রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। দু একটি টিউবওয়েল থেকে পানি মিললেও তা পেতে লম্বা লাইন দিতে হচ্ছে গ্রামের নারী পুরুষের। প্রতিনিধি মোহাম্মদ মাহবুব আলমের রিপোর্ট, জানাচ্ছেন SM হামিম। তীব্র গরম ও তাপদাহের কারণে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় মেহেরপুরের গাংনী উপজেলার অন্তত 10টি গ্রামের টিউবওয়েলে পানি উঠছে না, ফলে এলাকায় পানির সংকট দেখা দিয়েছে। পুকুর ও জলাশয় শুকিয়ে যাওয়ায় উপজেলা বিভিন্ন গ্রামে বিশুদ্ধ পানির জন্য হাহাকার শুরু হয়েছে। খাবার পানি ও গৃহস্থলী কাজের জন্য রয়েছে পানির তীব্র সংকট। পানি তুলতে কষ্ট আছে, পানি ওঠে না, দুপুরে তো পানি পাওয়া যায় না। 1.5 মাস থেকে 2টা টিউবওয়েল, একটা টিউবওয়েলে পানি নেই। পানির জালে আমরা ছুটে বেড়াচ্ছি, পানি টেনে নিয়ে আসে, এই বয়সে খুব কষ্ট। ডায়রিয়ার প্রাদুর্ভাব বা এ ধরনের কোনো রোগ দেখা দেয়, তবে আমরা সেটা মেনটেন করতে পারবো না। দ্রুতভাবে যেন আমাদের পানির সমস্যাটা সমাধান করেন। পরিবেশবিদদের দাবি, বিভিন্ন সময়ে নানা অজুহাতে শতবর্ষী গাছগুলো নিধন করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এটা প্রধান কারণ হিসেবে আমাদের মোটা দাগে আমাদের যেটা মনে হয় এটা হচ্ছে যে উষ্ণায়নটা সবচেয়ে বড় দায়ী। আর এই উষ্ণায়নের নেপথ্যের কারণ হচ্ছে গত 5-6 বছর ধরে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর এই এলাকার 100 বছর, 70 বছর, 150 বছরের গাছে নিধন করা হয়েছে নানান ওসিলায়। বর্তমান পরিস্থিতির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সাবমার্সিবল পাম্প স্থাপনের মধ্য দিয়ে পানির লেয়ার সমস্যা সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। যদি সাবমার্সিবল টিউবওয়েল দিয়েই দূরত্বটাও খুবই দূরত্ব দিয়ে যদি এগুলো প্রতিস্থাপন করা যায় তাহলে এলাকার মানুষ রক্ষা পাবে। প্রায় 200টি টিউবওয়েলের বরাদ্দ পেয়েছি আমরা, তার ভিতরে 118টি অলরেডি বসানো হয়ে গেছে। আরও 50টা আমাদের নামের লিস্ট চলে এসেছে, হয়তো আমরা আশা করছি আগামী মাস কিংবা তার পরের মাস থেকে কাজ শুরু করব। অপরিকল্পিত নগরায়নে খোলা জায়গা ও জলধার কমে যাওয়ায় ভূগর্ভস্থ পানির স্তরে অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে, ফলে পানির সংকট দেখা দিয়েছে বলে দাবি পরিবেশবিদদের। SM হামিম, মাই টিভি। এবার অন্যান্য প্রসঙ্গ। বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসা খাতের সুযোগ সুবিধায় বিনিয়োগের সম্ভাবনা অন্বেষণ করতে থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে থাইল্যান্ডের বিনিয়োগ কামনা করেছেন। এছাড়া দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে 5টি দ্বিপক্ষীয় নথি সই করা হয়েছে। আজ থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গভর্নমেন্ট হাউসে দেশটির প্রধানমন্ত্রী শ্রেতা থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রী। রাকিব হাসানের রিপোর্ট। থাইল্যান্ড সফরের তৃতীয় দিন ব্যাংককের স্থানীয় সময় সকাল 10টায় দেশটির গভর্নমেন্ট হাউস বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান দেশটির সরকার প্রধান শ্রেথা থাবিসিন। লাল গালিচার উষ্ণ ও আন্তরিক অভ্যর্থনার পর বাংলাদেশের সরকার প্রধানকে গার্ড অফ অনার প্রদান করে থাই রাজকীয় সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল। পরে থাইল্যান্ডের মন্ত্রিপরিষদের সঙ্গে আনুষ্ঠানিক পরিচয় শেষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিদর্শন বইতে সই করেন শেখ হাসিনা। এ সময় থাই কারুপণ্য ও ঐতিহ্যের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন থ্রেসা থাবিসিন। পরে একান্ত বৈঠকে বসেন দুই নেতা। থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর 6 দিনের এই রাষ্ট্রীয় সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল দুই দেশের সরকার প্রধানের নেতৃত্বে দ্বিপক্ষীয় বৈঠক। এতে চলতি বছরের মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়ে একমত হয়েছে দুই দেশ। এছাড়াও বাংলাদেশের সঙ্গে থাইল্যান্ডে সরাসরি জাহাজ চলাচল, আঞ্চলিক অর্থনৈতিক সহযোগিতা, বিমস্টেককে শক্তিশালী করা সহ নানা বিষয়ে আলোচনা হয়। পরে সরকারি পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেছে দুই দেশ। এছাড়াও জ্বালানি, পর্যটন শিল্প ও শুল্ক এবং কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে সহযোগিতার জন্য 3টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সে সঙ্গে চলতি বছরেই মুক্ত বাণিজ্যের চুক্তির জন্য প্রাথমিক চুক্তিপত্র বা লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর করেছে বাংলাদেশ ও থাইল্যান্ড।
স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শেষে দুই দেশের যৌথ বিবৃতিতে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশের সঙ্গে অবকাঠামো ও যোগাযোগ উন্নয়নে আলোচনা হয়েছে। এ সময় মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় শেখ হাসিনার প্রশংসা করেন শ্রেথা থাবিসিন। Thailand appreciates Bangladesh's role in providing humanitarian assistance for displaced Rohingya since 2017. প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বাংলাদেশের চিকিৎসা খাতে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল এবং হাইটেক পার্কে বিনিয়োগ এবং শুধুমাত্র থাইল্যান্ডের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নেয়ারও প্রস্তাব দেওয়ার কথাও জানান শেখ হাসিনা। I propose to the Thai side to invest in our special economic zones and high-tech parks and to take one special economic zone exclusively for Thailand. সে সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী। রাকিব হাসান, মাই টিভি। এদিকে থাইল্যান্ডের রাজা মহা ভাজিরা লঙ্কর্ণ ফ্রা ভাজিরা ক্লাউচা উয়া এবং রানী সুথিয়া বজ্রসুধা বিমলা লক্ষণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে দুসিত প্রাসাদের অ্যামফোর্ন সাথার্ন থ্রোন হলে রাজা ও রানীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, সাক্ষাৎকালে তারা কুশল বিনিময় করেন এবং দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এর আগে সকালে জাতিসংঘের এশীয় ও প্রধানমন্ত্রীর মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের ৮০তম অধিবেশনে যোগ দেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশের উন্নয়ন নিয়ে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না। তারা দিনের আলোতে রাতের অন্ধকার দেখে। দেশের উন্নয়ন নিয়ে এতটা হীন মনোবৃত্তির পরিচয় তারা দিচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্য থেকে তাদের বাস্তবতা বোঝা উচিত। দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, সারা বিশ্ব যুদ্ধ সংঘাতে ভয়ঙ্কর পরিস্থিতিতে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে চলেছেন। পাকিস্তান আজ বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে, অথচ বাংলাদেশের বিরোধী দল উন্নয়ন দেখতে পায় না। তারা দিনের আলোতে রাতের অন্ধকার। যখন আলোকোজ্জ্বল দিন, তখন তারা অমাবস্যার অন্ধকার। দেশের উন্নয়ন নিয়ে এত হীন মনোবৃত্তির পরিচয় তারা দিচ্ছে। বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ভারতের আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিতে প্রস্তুতি নিচ্ছে দেশের মানুষ। সীমান্তে আজও একজনের হত্যা করা হয়েছে। ভারত বন্ধু হয়ে থাকলে সীমান্তে এখনও গুলি কেন বলে প্রশ্ন রাখেন তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি সব কথা বলেন। তিনি বলেন, ভারতের ৫২৭ পণ্যের মধ্যে বিষক্রিয়া পাওয়া গেছে, ২টি ঔষধে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে। দেশের সচেতন মানুষ তাই ভারতীয় পণ্য বর্জন করছেন। এদিকে শান্তিনগরে পানি ও স্যালাইন বিতরণে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, এই সরকার শুধু বিরোধীদের দমন করতে পারে, তারা সীমান্ত হত্যা বন্ধ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে না। এই আন্দোলন সংগ্রামকে আওয়ামী লীগের অত্যাচার নিপীড়নে যখন বিএনপি দিশাহারা, বিএনপির সকল নেতা কর্মী যখন গ্রেপ্তারের ভয়ে এবং গ্রেপ্তার এড়িয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, তখন এই রহমতুল্লাহ, যিনি আমাদেরকে এই প্রেস ক্লাবের সামনে থেকে সকল কর্মে। এবার রাজনীতিতে আলোচনার তুঙ্গে উপজেলা নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন জমজমাট এবং ত্যাগী ও জনপ্রিয় নেতাদের মূল্যায়ন করতে দলের প্রতীক দেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ। স্থানীয়ভাবে জেলা উপজেলা কমিটি কোনো প্রার্থীকে সমর্থন দিতে পারবে না এবং এমপি মন্ত্রীদের স্বজনরা নির্বাচনে অংশ নিতে পারবে না। আওয়ামী লীগের এমন সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়ন হয়নি। আর এ নিয়ে চলছে ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে তোলপাড়। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। দেশ জুড়ে চলছে উপজেলা নির্বাচনের আমেজ। দলীয় প্রতীক না থাকায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন প্রার্থীরা, আর ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশের।
নির্বাচন জমজমাট, প্রভাবমুক্ত এবং স্থানীয় পর্যায়ে জনপ্রিয় ব্যক্তিদের সুযোগ করে দিতেই দলীয় প্রতীক দেয়নি ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচন সম্পূর্ণরূপে প্রভাবমুক্ত করতে এমপি মন্ত্রীদের স্বজনরা প্রার্থী হতে পারবে না। আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে এমন নির্দেশনা দেয়া হলেও তা এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি। তবে নির্বাচনের আগ পর্যন্ত অপেক্ষা করবেন দায়িত্বশীল নেতারা। যারা দুঃসময়ে দুর্দিনে দলের পক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে আমরা চেয়েছিলাম এবারের নির্বাচনে তাদেরকে সুযোগ করে দেওয়া, যাতে তারা মূল্যায়িত হয়, সম্মানিত বোধ করে। সেই সম্মানের জায়গায় যারা বাধা হয়ে দাঁড়িয়েছে তারা তো দলের নেতাকর্মীদের কাছে এবার চিহ্নিত হয়ে যাচ্ছে। সেই কারণেই মাননীয় নেত্রী আমাদের জেনারেল সেক্রেটারির মাধ্যমে কয়েকদিন আগে আমাদের সাংগঠনিক সম্পাদকের উপরে নির্দেশ করা হয় যে কোথায় কোথায় আছে যে আমাদের সংসদ সদস্যদের নিকট আত্মীয় স্বজন নির্বাচনে প্রার্থী হয়েছে তাদেরকে নির্দেশ দেওয়া হোক তারা প্রার্থীপদ থেকে সরে দাঁড়ায়। স্বাভাবিকভাবে কিছুটা বিব্রত তো হবই, যেহেতু একটা নির্দিষ্ট সময়সীমা চলে গেছে আরেকটার জন্য অপেক্ষা করা। তে আমার বিশ্বাস যে মাননীয় নেত্রীর নির্দেশ যেটা আমরা বিভিন্ন জায়গায় পড়েছি শেষ পর্যন্ত তারা এই নির্দেশনা তারা মানবে। দলের নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবেই বলে জানান বিভিন্ন বিভাগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ নেতারা। আমার হাইকমান্ডের নির্দেশ আমি অমান্য করব আর আমি আমার মতো করে রাজনীতি চলেই যাইতে থাকবো ভালোভাবে, এটা কোনোদিন সম্ভব হয় না। এই মুহূর্তে কিছু না হলেও একটা সময় আসবে তার এই অপরাধের কারণে তার যে মূল পরিচয় সে এমপি নমিনেশন থেকে বঞ্চিত হইতে পারে, কিন্তু আমার পার্টির মূল পদ সেই পদ থেকে বঞ্চিত হইতে পারে। দলের প্রতি যে সম্মান বোধের যে দায়িত্ববোধ সেই দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। দলের শৃঙ্খলা যারা মানবে না, গঠনতন্ত্র যারা মানবে না, আদর্শের পরিবর্তে যারা কাজ করবে তাদের নিয়ে তো সিদ্ধান্ত দল নিবেই। উপজেলা নির্বাচনে বিএনপি অংশ নেবে না ঘোষণা দিলেও কিছু এলাকায় বিএনপি সমর্থিত নেতারা অংশ নিচ্ছে বলে জানা গেছে। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। তীব্র তাপপ্রবাহে বাজার বিমুখ ক্রেতারা। জরুরি পণ্য কিনতে বাজারে যারা আসছেন তারাও ধারে কাছে যাচ্ছেন না মাংসের দোকানের। তবে বিক্রি কম হলেও দামে কোনো ফারাক আসেনি মাংসের। অন্যদিকে অতিরিক্ত গরমে চাপ বেড়েছে শসা, লেবু এবং দেশীয় ফলমূল ও মৌসুমি সবজির বাজারে। ক্রেতারা বলছেন বৈশাখের তাপ এখন কাঁচা বাজারে। আয়ের সাথে সামঞ্জস্য রেখে বাজার করা এখন সাধ্যের বাইরে। মহিবুল কাদেরের প্রতিবেদনে বিস্তারিত। তীব্র দাবদাহে দিশেহারা জনজীবন। দৈনন্দিন প্রয়োজনে যারা বাজারে আসছেন তারাও প্রশান্তির খোঁজে ভিড় করছেন তরমুজ কিংবা নারকেল ডাবের দোকানে। মাঝারি মাপের একটি ডাব বিক্রি হচ্ছে 120 টাকা দরে। অন্যদিকে তরমুজের দামেও হতাশ করছে ক্রেতাদের। আকার ভেদে প্রতি পিস তরমুজ বিক্রি হচ্ছে 200 থেকে 500 টাকা দরে। তরমুজের দামটা একটু বাড়তে আছে, পিসও বেশি, কেজিও বিক্রি করি, কিন্তু মানুষ বেশিরভাগ কেজি কিনতেছে। গরমের সময় ডাবের দাম বেশি, ডাব প্রত্যেকটা ডাব 120 টাকা 150 টাকা পিস। মনে করি 100 টাকা 110 টাকা ব্যাগ কিনে আনে, 120 110 একটা ডাবে 5-7 টাকা লাভ করছে। এদিকে ক্রেতারা বলছেন তীব্র তাপপ্রবাহের সুযোগ নিচ্ছে ব্যবসায়ীরা। এক হালি লেবুর দামও 40 টাকার কম নয়। ডাবের দাম এখন বর্তমান বেশি, মাঝারিরা এটা পড়বে 7,000 7,500। সবজির বাজার বেশ ভালো, সহনশীল পর্যায়ে আছে আর কি। বিক্রেতারা বলছেন গরমে বেশি বিক্রি হচ্ছে শসা, টমেটো, লেবু, লাউ, কাঁচা আম সহ মৌসুমি ফল ও সবজি। মহিবুল কাদের, মাই টিভি, ঢাকা। তীব্র দাবদাহে 10 দিনে প্রান্তিক খামারিদের 200 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন বিপিএ। সংগঠনটির দাবি, চলমান তাপপ্রবাহের ফলে হিট স্ট্রোকের কারণে সারা দেশে প্রতিদিন প্রায় 1 লাখ মুরগি মারা যাচ্ছে, যার আনুমানিক ক্ষতি দিনে 20 কোটি টাকা। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করেন সংগঠনটি। এতে বলা হয়, ঈদের পর গত 10 থেকে 12 দিনে সারা দেশে 10 লাখের বেশি ব্রয়লার, লেয়ার ও সোনালী মুরগি মারা গেছে। এর মধ্যে 80% ব্রয়লার মুরগি এবং 10 থেকে 15% লেয়ার মুরগি। এছাড়া সোনালী সহ অন্যান্য মুরগির 5% মারা গেছে। এতে ক্ষতির পরিমাণ 200 কোটি টাকা। দর্শক, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি মহসিন শিকদার। আল্লাহ হাফেজ।